প্রিয় দর্শক, আমন্ত্রণ বাংলা বিষয়ের প্রতিদিনের আয়োজন ফ্রন্ট পেজে। মূলত সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষের সংবাদ নিয়ে আমাদের এই অনুষ্ঠান। আপনাদের সাথে আছে আমি বেনজির আহমেদ। অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন। হাসান ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা দেখে নিব আজকের প্রধান শিরোনামগুলো। দৈনিক প্রথম আলো, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশের দিকে তাকিয়ে দলগুলো। সুপারিশ দেওয়ার আগে এখনই কিছু বলা ঠিক হবে না, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দৈনিক আমার দেশ, গণহারে জামিন পাচ্ছে ফেসিবাদের দোসররা, রাজনৈতিক অনৈক্য সৃষ্টি শহীদদের অসম্মান। দৈনিক ইত্তেফাক, 12,000 কোটি টাকার ক্ষতি অনুমান রপ্তানিকারকদের, এখনো কাজ করছে ফায়ার সার্ভিস, দাবি আদায়ে অনড় শিক্ষকরা। দৈনিক সমকাল, বিমানবন্দরে ই গেট আছে, কার্যকর ব্যবহার নেই। অগ্নি নির্বাপন ব্যবস্থা নিরীক্ষা হয়নি 1 বছরে, 6 আন্তর্জাতিক সংগঠনের চিঠি, গুম খুনের শক্ত বিচার, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান। দৈনিক যুগান্তর, ইসিতে আইনশৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, নির্বাচনের বিচারিক ক্ষমতা চায় সশস্ত্র বাহিনী, রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন, বলেছেন মির্জা ফখরুল। দৈনিক ইনকিলাব, অতি আত্মবিশ্বাস বিএনপির জন্য বুমেরাং হতে পারে, তারেককে ঠেকাতে মরিয়া ভারত। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক, ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা নেই, নির্বাচনের 8 দিন মাঠে থাকবে 1 লাখ সেনাবাহিনী, 6 লাখ আনসার, 1.5 লাখ পুলিশ। নয়া দিগন্ত, জাজমেন্টের প্রশ্নে আমরা সরকারকে কোনো পরোয়া করব না, হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মামলায় যুক্তিতর্কে আদালতের মন্তব্য। কার্গো ভিলেজে 12,000 কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা। আদেশ জারির পর গণভোট, ঠিক হয়নি দিনক্ষণ, পথ খুঁজছে ঐক্যমত কমিশন, জুলাই সনদ এখনো আলোচনায়। দৈনিক কালের কণ্ঠ, তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরার অপেক্ষায়, আজ আপিল বিভাগে শুনানি। দৈনিক কালবেলা, মাওসি ডিজির চেয়ার পেতে 61 কর্মকর্তার দৌড়ঝাঁপ, প্রধান উপদেষ্টাকে চিঠি আন্তর্জাতিক 6 সংগঠনের, গুম খুনের বিচার নিশ্চিত, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান। দৈনিক দেশ রূপান্তর, সব এখন আদমরা, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক, ভোটের মাঠে থাকবেন 8 লাখ সদস্য। দৈনিক বণিক বার্তা, 1 দশকে সরকারি কর্মচারীদের প্রশিক্ষণের ব্যয় 20,000 কোটি টাকারও বেশি। দৈনিক মানব জমিন, ব্যবসায়ীদের $বিলিয়ন ক্ষতি, শাহজালালের কার্গো বিমানে আগুন। দ্য ডেইলি স্টার, এয়ারপোর্ট ফায়ার এক্সপোজেস কস্টলি স্টেট নেগলিজেন্স। New Age, secondary level education, number of English, math teachers drops, institutions rises. মামুন ভাই, শুনছিলেন পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। জুলাই সনদ তো স্বাক্ষর হলো, এর বাস্তবায়ন নিয়ে এখন আলোচনা চলছে। ঐক্যমত্য কমিশন এখনও অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে। এক্ষেত্রে যে বিষয়গুলো হচ্ছে, অর্থাৎ গণভোট, মূলত মোটা দাগের 3টি বিষয় নিয়ে এখন আলোচনা। সুপারিশের গণভোট এবং নির্বাহী আদেশে যে গণভোট কখন হবে, এ বিষয়ে ঐক্যমত হয়েছে, বাট সময়টা নিয়ে এখন দ্বিধাবিভক্ত। আপনি যাচ্ছেন বিএনপির পক্ষ থেকে, এর মধ্যে আমরা শুনেছি তারা নির্বাচনের দিন আলাদা ব্যালটে গণভোটের একটা, অন্যদিকে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, তারা অনেকটা বলছেন যে না, তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তো এই জুলাই সনদ বাস্তবায়নে আসলে কি ভাবছেন? ধন্যবাদ। আপনাদের অনুষ্ঠানে আমি প্রথম এলাম আজকে, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা তো দেখলাম যে জুলাই সনদে স্বাক্ষর নিয়ে একটা জটিলতার সৃষ্টি হলো, যেটা প্রত্যাশিত ছিল না। বিশেষ করে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র তরুণদের ভেতর থেকে যে দলটা আত্মপ্রকাশ করেছিল, এনসিপি, তারা এতে স্বাক্ষর করেনি। শুধু তাই না, তারা কিন্তু অনুষ্ঠানও বর্জন করেছে এবং জুলাই যোদ্ধা নামে একটা সংগঠনের কয়েকশো কর্মী অথবা তাদের লোকজন, এ নিয়ে প্রশ্ন আছে এবং এ নিয়ে বিতর্ক হয়েছে। তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, ওখানে পুলিশ ব্যবস্থা নিয়েছিল এবং পুলিশও কিছুটা বাড়াবাড়ি করেছে, এই অভিযোগ আছে। কিছু অপ্রীতিকর দৃশ্য আমাদের দেখতে হয়েছে, তাই না ওখানে। তো সব মিলিয়ে যদিও সেটা সামাল দেওয়া হয়েছে পরিস্থিতি, কিন্তু অনুষ্ঠানটা কিন্তু
সুশৃঙ্খল পরিবেশে হয়নি, সেটাও মানে আমাদের সবার জন্য বেদনাদায়ক যারা আমরা গণ অভ্যুত্থানের পক্ষে আছি। দেশ কিন্তু এখনও দুভাগে বিভক্ত, জনগোষ্ঠী, গোটা জনগোষ্ঠী গণ অভ্যুত্থানের পক্ষে বিপক্ষে, বিপক্ষে লোকজন আছে এবং তারা মাঠে সক্রিয় না থাকলেও তারা কিন্তু ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট সক্রিয়। এবং গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মতপার্থক্য দেখা দিলে বা তাদের মধ্যে বিভেদ বেড়ে উঠলে তারা কিন্তু উৎসাহিত হয়। যেমন এই যে জুলাই সনদ স্বাক্ষর নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে গণ অভ্যুত্থানের বিপক্ষের শক্তি কিন্তু উৎসাহিত এবং তাদের ইউটিউবার যারা আছে তাদের পক্ষে তাদের বক্তব্য শুনে বোঝা যায়। তারা কিন্তু চেয়েছিল যাতে স্বাক্ষর অনুষ্ঠানটা ভণ্ডুল হয়ে যাবে। হ্যাঁ, স্বাক্ষর অনুষ্ঠান ভণ্ডুল হয়ে যাওয়ার মতো পরিস্থিতিও কিন্তু তৈরি হয়েছিল। সেই রকম ওইসব দৃশ্য যারা টেলিভিশনে দেখছিলেন তারা কিন্তু এই আশঙ্কাও করছিলেন যে অনুষ্ঠানটা শেষ পর্যন্ত হয় কিনা। আরেকটা আশঙ্কা ছিল যে জামায়াত ইসলামী এতে স্বাক্ষর করবে কিনা। জামায়াত কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত পরিষ্কার করেনি, অনেকটা নাটকীয়ভাবে স্বাক্ষর করেছে। এবং পত্রপত্রিকায় খবর আছে, কালকের পত্রিকায় খবর আছে, আজকেও খবর আছে, সেটা হলো যে জামায়াতের সঙ্গে এনসিপির নাকি একটা সমঝোতা ছিল যে উভয় দলই অনুষ্ঠানে যোগদান করলেও সনদ স্বাক্ষরে অংশ নেবে না, এরকম একটা সমঝোতা নাকি ছিল। এবং এনসিপি নাকি তাদের বলেছিল জামায়াতকে, এবং জামায়াত রাজি হয়েছিল। কিন্তু শেষে জামায়াত অবস্থান পরিবর্তন করে। তারা এখন বলছে যে একটা গভীর রাজনৈতিক বিবেচনা থেকে এ নিয়ে কিন্তু আপনার এনসিপি এবং জামায়াতের মধ্যে টানাপোড়েন, বক্তব্য পাল্টা বক্তব্য, সম্পর্কের একটা মানে অবনতি, খারাপ ধরনের অবনতি লক্ষ্য করছি আমরা। কারণ দুই দিক থেকে ভাষার ব্যবহারে কিন্তু সংযম নাই। আপনি গতকাল দেখেছেন যে জামায়াতের যে সেক্রেটারি জেনারেল উনি বলেছেন জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না এনসিপি কে। এটা নিয়ে সামাজিক মাধ্যমে কিন্তু ট্রোল হচ্ছে যে তাহলে এনসিপির বাবা কি জামায়াত। মানে এমন সব ভাষার ব্যবহার হচ্ছে যেগুলো ধরেন আমরা হয়তো এই অনুষ্ঠানে মানে পুনরায় উল্লেখ করতে চাই না বা করব না। যাই হোক, আমরা জানি কী সব ভাষার ব্যবহার হচ্ছে, কারণ ইলেকট্রনিক মিডিয়ায় সরাসরি আসছে। এখন তো ইউটিউব এবং ফেসবুক তো উন্মুক্ত প্রান্তর, সবই চলে আসছে, কোনো কিছু গোপন নাই। তো সেজন্য রাজনীতিবিদদের আসলে একটু সংযত ভাষা ব্যবহার করা উচিত, এটা তাদের দীর্ঘমেয়াদে মাইলেজ দেবে। এনসিপির বিষয়টা আমরা হয়তো একটু অন্যভাবে দেখি। তারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র তরুণ, তাদের একটু অসংযমের ব্যাপার থাকতে পারে এবং তাদের কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় অসংযত বক্তব্য দিতে। যেমন নির্বাচন কমিশন বিষয়ে একটা বক্তব্য দেওয়া হয়েছে যে এটা কি গনিমতের মালের মতো ইত্যাদি। যাই হোক, সেগুলো বলতে চাই না আমি। ভাগ করে নেওয়া হয়েছে নাকি নির্বাচন কমিশন। তো অথচ আমরা তো দেখছি যে এই নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করেছে আগামী নির্বাচনের জন্য। কালকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে প্রাক প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে, প্রথম বৈঠক করেছে। হ্যাঁ, এবং সেখানে অনেক বিষয়ে সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়ে আলাপ হয়েছে। ড্রোন ওড়ানো যাবে কিনা, আইন শৃঙ্খলা বাহিনী পারবে, অন্যরা পারবে না। তারপরে ভ্রাম্যমাণ আদালত নির্বাচনের পরিবেশ রক্ষায় তারা কঠোর ভূমিকা নেবে কিনা। আগে তেমন ভূমিকা দেখা যেত না, এবার সেটা দেখা। এবং এবার কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী 8 দিন রাখার প্রস্তাব করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী বেশি দিন এর আগে আগে বোধহয় 5 দিন থাকতো, এখন 8 দিন থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের প্রশিক্ষণ চলছে বিভিন্ন পর্যায়ে, আইজিপি জানিয়েছেন। এই খবরগুলো আগেও এসছে। আর হচ্ছে যে সেনাবাহিনী কি ভূমিকায় থাকবে এটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং আরপিও সংশোধন করে সেনাবাহিনীকে আরও জোরালো ভূমিকায় রাখতে হবে কিনা, এই এজেন্ডা কিন্তু সামনে আছে। মাঝে আমরা, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সেনাবাহিনীর তরফ থেকে যে ব্রিফিং হয়েছিল একটা বিশেষ পরিস্থিতিতে, গুম খুনের বিচারে যাদের নামে পরোয়ানা হয়েছে তাদের মধ্যে 15 জন উল্লেখযোগ্য সংখ্যক তো যে কর্মরত সেনা কর্মকর্তা, এবং তাদেরকে সেনাবাহিনী নিজেই হেফাজতে নিয়েছে। তো সেই বিষয়ে ব্রিফ করতে গিয়ে যিনি ব্রিফ করেছিলেন, একজন মেজর জেনারেল, উনি কিন্তু বলেছিলেন যে আগামী নির্বাচনে সেনাবাহিনীর একটা বিরাট ভূমিকা থাকবে এবং অতীতের যে কোনো সময়ের চেয়ে বিস্তৃত এবং জোরালো ভূমিকা থাকবে।
এর জন্য আমরা দেখেছি গতকাল বলেছে প্রায় 1 লাখ বা 90,000-এর মতো আপনার সেনা সদস্য থাকবে, এবং সেনা সদস্য তাদের নির্বাহী ক্ষমতা এখনো আছে মাঠে, এবং কিছুদিন পরপর কিন্তু এই ক্ষমতার মেয়াদ বাড়ানো হচ্ছে। দীর্ঘ সময় ধরে তারা মাঠে আছে। তো এই মাঠে থাকার যে ধরন, এটা অব্যাহত থাকবে কিনা নির্বাচনে, মানে নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে তারা নির্বাচনী দায়িত্ব পালন করবে কিনা। সেক্ষেত্রে তারা কিন্তু শুধু ওই বেসামরিক প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে থাকবে না, তারা একটা মানে আলাদা বৈশিষ্ট্যপূর্ণ ভূমিকায় থাকবে। তো এই আলাপগুলো হচ্ছে। তবে নির্বাচন কমিশন কিন্তু বলছে যে তারা নির্বাচনের জন্য প্রস্তুত, আইনশৃঙ্খলা বাহিনী। তবে আমরা দেখেছি একটা যে গত 6 মাসে ঢাকায় 1/2 ককটেল বিস্ফোরণ হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু নাশকতা করছে। ডিএমপির পক্ষ থেকে বলা হচ্ছে যে নিষিদ্ধ ছাত্রলীগ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতারাও ঢাকাতে সেগুলো করছে একটা প্যানিক সৃষ্টি করার জন্য। আবার অনেকে বলেছেন যে দেশের এই পরিস্থিতিতে আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা কতটুকু, পুলিশ কি এখনো কার্যকর ভূমিকা রাখছে, এটা কিভাবে দেখবেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। এই যে মুখে যেগুলো বলা হচ্ছে, যেমন আইজিপি কালকেও একটা সাক্ষাৎকার দিয়েছেন একটা বড় দৈনিকে, লম্বা সাক্ষাৎকার। তো এবং গতকাল যে বৈঠক হয়েছে ইসিতে, সেখানে উনি জোরালোভাবে বলেছেন যে পুলিশ প্রস্তুত আছে, প্রস্তুত আরও হচ্ছে। কিন্তু মানুষ মনে হয় যে এই কথাগুলো খুব বিশ্বাস করে না, কারণ মাঠে এখনো পুলিশকে সেভাবে সক্রিয় দেখা যাচ্ছে না, এবং সে কারণে সাধারণ মানুষ কিন্তু সেনাবাহিনীর আরও সক্রিয় ভূমিকা দেখতে চাচ্ছে। আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। মাঠে ঘাটে আপনি জিজ্ঞেস করেন, এবং সেনাবাহিনীর ভূমিকার ব্যাপারে অসন্তোষও আছে। অসন্তোষটা এইখানে যে সেনাবাহিনী আরও সক্রিয় ভূমিকা রাখতে পারত, এটা মানুষের পারসেপশন, মানে ধারণা। তারা মনে করে যে সেনাবাহিনী অতীতের মানে অভিজ্ঞতা তো আসলে অতীতেরই হয়, যাই হোক, তবু আমরা বলি অতীতের অভিজ্ঞতা। তো এই অভিজ্ঞতার নিরিখে মানুষ কিন্তু সেনাবাহিনীর উপর বেশি আস্থা রাখে, এবং এখন তো আস্থাটা আরও বেশি রাখার কথা, কারণ পুলিশ তো নিষ্ক্রিয় এবং পুলিশকে কিন্তু সক্রিয় করা যায়নি। আর এই সরকারের বিরুদ্ধেও একটা বড় সমালোচনার জায়গা হচ্ছে এই যে সরকার কিন্তু পুলিশকে সক্রিয় করতে খুব একটা উদ্যোগী হয়নি। পুলিশ সংস্কার কমিশনে কিন্তু হয়েছিল, পুলিশ সংস্কার কমিশন হয়েছিল, দেখেনি, আলোচনা হয়নি। হ্যাঁ, পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলোও কিন্তু সেইভাবে এই ঐকমত্য কমিশনে আলোচিত হয়নি, আপনি নিশ্চয়ই জানেন। তো তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে যে পুলিশ কমিশন গঠনের ব্যাপারে। তো সেই পুলিশ কমিশন গঠনের উদ্যোগও আমরা কিন্তু লক্ষ্য করছি না। তো এটা কি তাহলে নির্বাচিত সরকারের আমলে হবে? এটা কিন্তু হয়ে যেতে পারতো এই সরকারের আমলে, কারণ এই ব্যাপারে একটা ব্যাপক রাজনৈতিক ঐকমত্য আছে। আপনি জুলাই সনদের কথা বলছিলেন। জুলাই সনদের বিভিন্ন মানে ভাগ কিন্তু আছে সুপারিশগুলোর মধ্যে। একটা ভাগ হচ্ছে যে সংবিধান সংশোধনের সঙ্গে সম্পর্কিত, এটা জটিল, এর নিষ্পত্তি কখন হবে, কিভাবে হবে, কারা করবে। আচ্ছা, আরেকটা ভাগে আছে যে নোট অফ ডিসেন্ট সহ সিদ্ধান্ত। আরেকটা ভাগে আছে যে ওইসব বিষয়ে কোনো বিতর্ক নাই এবং এগুলো আশু বাস্তবায়নযোগ্য, সরকার নিজেই বলছে। তো এই ধরনের সুপারিশ কিন্তু একেবারে কম না। তো আমার মনে হয় যে এই সুপারিশগুলো বাস্তবায়ন শুরু হয়ে যেতে পারত, মানে জুলাই সনদে এগুলো থাকুক বা না থাকুক, এগুলোর বাস্তবায়ন শুরু হয়ে যেতে পারত। তাহলে মানুষের মধ্যে একটা কনফিডেন্স আসতো যে সরকার শুধু সংস্কার আলোচনা করছে না, সংস্কার বাস্তবায়নে উদ্যোগী হয়েছে এবং বাস্তবায়ন কাজটা শুরু হয়ে গেছে। কিছু বাস্তবায়ন কাজ তো নির্বাহী আদেশে হতে পারে, যেমন বিধিবিধান সংস্কার, তাই না? সেজন্য মানে নির্বাচিত পার্লামেন্টের উপর নির্ভর করার প্রয়োজন নেই, মানে এই আমলেই এগুলো হয়ে যেতে পারে। সরকার যে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের ভিত্তিতে তৈরি হয়েছে, বসেছে ক্ষমতায়, সেই অধিকারে কিন্তু সরকার মানে কিছু অসাধারণ ভূমিকাও রাখতে পারে, এটাও মনে করা হচ্ছে। এবং রাজনৈতিক ঐকমত্য থাকলে সরকার এটা পারে। তো যেসব ব্যাপারে রাজনৈতিক ঐকমত্য আছে, যেমন পুলিশ কমিশনের কথা আমরা বলছিলাম, তো এটা কার্যকর হয়ে যেতে পারত। এবং এটা হলে সম্ভবত সেই কমিশন উদ্যোগী হয়ে পুলিশকে মানে সক্রিয় করতে পারত। তো সেটা হয়নি। এই অবস্থায় সেনাবাহিনীর, যেটা আমরা বলছিলাম, সেনাবাহিনীর উপর সেনাবাহিনীর ভূমিকায় মানুষের আগ্রহ বেশি। যাই হোক, আগামী নির্বাচন
সেনাবাহিনীর সক্রিয় ভূমিকায় তার আওতায় অনুষ্ঠিত হবে এই প্রত্যাশা মানুষের আছে, এবং নইলে কিন্তু নির্বাচনে এই শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এটা সম্ভব হবে বলে মনে হয় না। মাঝে ইসি থেকে বলা হয়েছিল, আপনার মনে আছে নিশ্চয়ই, যে এই নির্বাচনটা হবে সবচেয়ে চ্যালেঞ্জপূর্ণ, তাই না? একজন কমিশনার বলেছিলেন। তো এখন বলা হচ্ছে যে চ্যালেঞ্জ আছে, কিন্তু চ্যালেঞ্জটা মোকাবেলা করা অসম্ভব না বা কঠিন না। কালকের বৈঠকে এটা বলা হয়েছে। তো নির্বাচন কমিশনকে উদ্যোগী হয়ে মানে সেটা প্রমাণ করতে হবে বা মানুষের মধ্যে আস্থা জাগিয়ে তুলতে হবে। আরেকটা আছে, সেটা হলো এনসিপির সঙ্গে নির্বাচন কমিশনের কিন্তু একটা দূরত্ব এখনো কিন্তু রয়ে গেছে, একটা বিরোধ চলছে প্রতীক বরাদ্দ নিয়ে। প্রতীক বরাদ্দ ঘিরে, প্রতীক বরাদ্দ শুধু না, এনসিপি কিন্তু শুরু থেকে বলে আসছে যে নির্বাচন কমিশন নিরপেক্ষ না, এবং গত রোববারও কিন্তু হাসনাত আব্দুল্লাহ একেবারে বলেই দিয়েছে যে তারা ভাগবাটোয়ারা করছে। ভাগবাটোয়ারা, যেটা আমি শুরুতে বললাম যে গনিমতের মালে এই ভাষায় ব্যবহার করছেন। তো তারা কিন্তু এই আগারগাঁওয়ে যে নির্বাচন কমিশন কার্যালয়ে, সেখানে কিন্তু একটা মানে অবস্থান কর্মসূচিও পালন করেছিল মাঝে এনসিপি। যাই হোক, আমরা সেটা ধারাবাহিকতা দেখিনি, কিন্তু মুখে বক্তব্যে ইসির বিরোধিতা কিন্তু চলছে। তো এটা বোধহয় কমে আসতো যদি প্রতীক বরাদ্দে এনসিপির দাবি ইসি যদি মানে সদয় বিবেচনা কোট আনকোট। কিন্তু কমিশনের পক্ষ থেকে তো বলা হয়েছে কমিশনের বিধিবিধানে না যে শাপলা প্রতীক দেওয়ার কোনো অপশন, এটা বারবারই কমিশন বলছে। অন্যদিকে কিন্তু এনসিপি বলছে যে আমরা রাজনৈতিকভাবে প্রয়োজনে আদায় করে নিব। জি, রাজনৈতিকভাবে কিভাবে আদায় করা যায় এটা কিন্তু বোধগম্য না। আমরা তো লক্ষ্য করছি যে সরকারের সঙ্গেও কিন্তু এনসিপির একটা সম্পর্কের অবনতি হয়েছে, এটা নানান ঘটনায় স্পষ্ট। এই যে জুলাই সনদ স্বাক্ষরে অংশ না নেওয়া, এটা একটা তার প্রমাণ। এবং এনসিপির তরফ থেকে তো সরকারের কিছু উপদেষ্টাদের সম্বন্ধেও বক্তব্য দেওয়া হয়েছে মাঝে, সেফ এক্সিট, তারপরে হচ্ছে তারা আখের গোছাচ্ছেন, এইসব কথাবার্তা এনসিপির তরফ থেকে বলা হয়েছে। আবার উপদেষ্টারাও কেউ কেউ বলেছেন যে আমরা তো ব্যক্তিগতভাবে এক্সিট চাই না, আমরা মনে করি যে জাতীয়ভাবে এক্সিট প্রয়োজন এই পরিস্থিতি থেকে। সম্ভবত আসিফ নজরুল সাহেব কথাটা বলেছেন। তো এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে আমরা একটা পরিস্থিতির মধ্যে পড়েছি, এখান থেকে আমাদের কিন্তু বেরোতে হবে, এবং বেরোনোর জন্য প্রধান কাজ হচ্ছে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনে অংশ নিয়ে জনগণের পার্টিসিপেশনের ভেতর দিয়ে গণতন্ত্রের উত্তরণের দিকে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আমরা যে সাম্প্রতিক যে অনৈক্য, এইটা কিভাবে, যেমন মির্জা ফখরুল বলছে হতাশ, তিনি অনৈক্য বাড়ছে, এনসিপির সাথে জামায়াতের এতদিন ছিল অনৈক্য বাড়ছে, গভর্নমেন্টের বাড়ছে। তো রাজনীতিতে যেই জুলাই অভ্যুত্থানের অর্থাৎ যে আমরা আশা করেছিলাম যে নতুন বাংলাদেশ বা নতুন কিছু হবে রাজনীতিবিদ্যা, এ নিয়ে এই যে যদি দূরত্ব কাদা ছোড়াছুড়ি আবার বেড়েছে সে আগের মতোই, এ থেকে পরিত্রাণ কিভাবে পাওয়া যাবে? এই যে কাদা ছোড়াছুড়ি কথাটা কিন্তু সেনাপ্রধান বলেছিলেন, আপনার মনে আছে নিশ্চয়ই, বেশ আগে একটা অনুষ্ঠানে উনি বলেছিলেন, এবং অনেকে একটু অবাক হয়েছিল যে উনি এইভাবে বলছেন। কিন্তু উনি বলেছিলেন যে আমি সাবধান করছি, সতর্ক করছি, আপনারা বলেন না পরে যে আমি কিছু বলি নাই, তাই না? তো যাই হোক, সেনাপ্রধানের সেই সতর্কবাণী যদি সত্য না হতো আমরা খুশি হতাম। কিন্তু আপনি যেসব প্রসঙ্গের অবতারণা করলেন তাতে তো বোঝা যাচ্ছে যে কাদা ছড়াছড়ি বাড়ছে ক্রমে। ফখরুল সাহেব কালকে কথাটা খুব বেদনার সঙ্গেই বলেছেন যে আমরা তো আশা করেছিলাম যে একটা ঐক্য থাকবে বা ঐক্যের পরিবেশ থাকবে, এটা বিনষ্ট হয়েছে। তো এটা জুলাই সনদের ভেতর দিয়েও বিনষ্ট হয়েছে। এখন সংস্কার আলোচনা একটা ইতিবাচক বিষয় ছিল, কোনো সন্দেহ নাই। আমাদের ইতিহাসে কিন্তু রাজনৈতিক দলগুলো এই যে টেবিলে বসে সংস্কার বিষয়ে এত দীর্ঘ আলোচনায় অংশ নেবে, এত মানে তর্ক বিতর্কে পার্টিসিপেট করবে এবং বুদ্ধিভিত্তিক আলোচনায় অংশ নেবে, এটা কিন্তু আমরা একটু মানে এতটা আমরা আশা করিনি কখনো। হ্যাঁ, তো এটা একটা অসাধারণ পরিবেশ এবং খুব কম দেশেই এটা হয়েছে। বাংলাদেশে এটা হয়েছে, এটা ইতিবাচক। কিন্তু এর নিষ্পত্তি তো কঠিন। এর নিষ্পত্তির ক্ষেত্রে কিন্তু এই জটিলতা সৃষ্টি হচ্ছে এবং মতবিরোধ বাড়ছে। এই যে এনসিপির সঙ্গে জামায়াতের মতবিরোধ বেড়েছে, মাঝে তো আমরা দেখেছিলাম যে জামায়াত ইসলামী এনসিপি কাছাকাছি সংস্কার প্রশ্নে, বিএনপি বরং তাদের বিএনপি এবং সমমনা কয়েকটা দল তাদের প্রতিপক্ষ বা তাদের সঙ্গে মতপার্থক্য আছে।
নোট অফ ডিসেন্ট দেওয়ার ক্ষেত্রে মানে সংবিধান সংস্কার বিষয়ক যেসব প্রস্তাব আছে 9টাতে বোধহয় বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, আবার ছোট কিছু রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট আছে অনেক বিষয়ে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই নোট অফ ডিসেন্ট সহ গণভোট, আপনি যে প্রশ্নটা করেছিলেন যে গণভোটটা কিভাবে হবে, আজকে খবর আছে, সম্ভবত সমকালে আমি পড়ছিলাম যে যারা বিশেষজ্ঞ, যাদের সঙ্গে ঐকমত্য কমিশন কথা বলছে, বৈঠক করছে, তো সেখানে বিশেষজ্ঞরা বলছেন যে নোট অফ ডিসেন্ট সহ তো গণভোট হতে পারে না, কারণ রাজনৈতিক দলগুলো তো এইসব বিষয়ে একমত না। সেই জন্য প্রশ্নটা কি উত্থাপন করা হবে জনগণের সামনে, একটা প্রশ্ন তো তুলতে হয়, কোন বিষয়টা, তো প্রশ্নটা কি হবে এটা নিয়ে কিন্তু জটিলতা চলছে এবং আলোচনা চলছে। সরকারকে প্রস্তাব করা হবে, সরকার কি করবে এখনো স্পষ্ট না, এবং সরকার করলেই তো হবে না, এটা রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য হতে হবে, অর্থাৎ আলোচনায় অংশগ্রহণকারী সব দল এই ব্যাপারে একমত হতে হবে। ঐকমত্য কমিশন ধরেন যে কোনো সুপারিশ তো দিলেই, কিন্তু সেটা যে সব দলের মনোভূত হবে বা সবাই তো মানবে না, সেক্ষেত্রে আবার কেউ কেউ বলছে এক্ষেত্রে গভর্নমেন্টকে শক্তি প্রয়োগ বা মানে গভর্নমেন্টকে দৃঢ় হতে হবে। তো এইটা কিভাবে দেখছেন? গভর্নমেন্ট দৃঢ় হবে কিভাবে? আসলে রাজনৈতিক দলগুলোর মতৈক্যের ভিত্তিতেই তো সরকারটা এসছে, ফলে সরকারের পক্ষে শক্তিশালী ভূমিকায় যাওয়াটা কঠিন। আরেকটা ব্যাপার আছে এখানে, সরকারের মধ্যে কিন্তু এনসিপির একাংশ কোট আনকোট ঢুকে আছে। এনসিপির একাংশ বলাটা হয়তো শোভন হচ্ছে না, আমি কোট আনকোট বললাম এই জন্য, মানে যারা এনসিপি গঠন করেছে তাদের সহকর্মীদের দুজন কিন্তু এখনো সরকারে রয়ে গেছে। এখন তাদের অবস্থান কি, এটা একটা প্রশ্ন। তো তাদের এক এক সময় এক এক রকম অবস্থান দেখা যায়, একটা অস্থিরতা চলছে এনসিপির মধ্যে। আসলে এটা খুবই স্বাভাবিক, ছাত্র তরুণদের আসলে তাদের তো রাজনৈতিক অভিজ্ঞতা নাই এবং একটা অসাধারণ জটিল পরিস্থিতিতে আমরা আছি। এই অবস্থায় মানে পরীক্ষিত দলগুলোও কিন্তু হিমশিম খাচ্ছে, তাই না? আমরা জামায়াতের অবস্থান দেখতে পাচ্ছি, জামায়াত মানে আলোচনায় আছে সংস্কার কমিশনে, আবার মাঠেও আছে, একদিকে ভিন্ন আন্দোলন, এমন দাবিতে আন্দোলন করছে যে দাবির প্রস্তাব কিন্তু ঐকমত্য কমিশনে নাই। মানে নিম্নকক্ষে পিআরের কথা কিন্তু ঐকমত্য কমিশনে আলোচিত হচ্ছে না, কিন্তু ওইটা তারা মাঠে যাচ্ছে। তো মনে করা হচ্ছে যে ওইটা সরকারের উপর চাপ সৃষ্টির একটা চেষ্টা, এমনকি বিএনপির উপর চাপ সৃষ্টির একটা চেষ্টা। প্রশ্ন উঠেছে যে এটা মানে চাপটা কার উদ্দেশ্যে বা কার প্রতি। যাই হোক, আমি যেটা বলছিলাম যে জটিল একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি এবং এখানে মতপার্থক্য ক্রমে বাড়ছে। তো এখানে আমার একটা ওপিনিয়ন আছে, ওপিনিয়নটা হলো যে এই জটিলতা সৃষ্টির জন্য সরকার কিন্তু কিছুটা দায়ী। কারণ এই সংস্কার আলোচনা শুরুর আগে প্রধান উপদেষ্টা নিজে ভাষণ দিয়ে বলেছিলেন যে রাজনৈতিক দলগুলো একমত না হলে আমরা কোনো সুপারিশ নিয়ে অগ্রসর হব না। আপনার মনে আছে নিশ্চয়ই। এখন একমত হওয়া বলতে কি বোঝায় এটা নিয়ে পরে বিতর্ক হয়েছে। এটা কি সবাই একমত হতে হবে নাকি অধিকাংশ রাজনৈতিক দল, এই প্রশ্নগুলো আলোচিত হয়েছে। হ্যাঁ, এখন অধিকাংশ রাজনৈতিক দলের মধ্যে আবার অনেক ছোট ছোট রাজনৈতিক দল আছে। এমন কথাও বলা হয় যে তাদের দ্বিতীয় ব্যক্তির নাম লোকজন জানে না, এরকম বলা হয়। যদিও এটা একটু কটাক্ষপূর্ণ কথা, কিন্তু কথাটা একদম মিথ্যে না, তাই না? বেশ কিছু দল আছে, 30টা দলের কথা আমরা বলি। নির্বাচন কমিশনে নিবন্ধিত বোধহয় 52টা দল, তাই না? আর আলোচনায় অংশ নিয়েছে 30টি দল, 30-29টি দল। জি, তো এর মধ্যে 24-25টি দল স্বাক্ষর করেছে, পরে গণফোরাম যুক্ত হয়েছে, এনসিপি সহ কিছু বাম দল, 4টি বাম সংগঠন এখনো। তো তাদেরকেও স্বাক্ষরে আনার চেষ্টা চলতেছে এবং অক্টোবর শেষ অবধি এটা ফেব্রুয়ারি থেকে, কিন্তু গত ফেব্রুয়ারি থেকে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে যে ধারাবাহিক আলোচনা চালিয়ে গেল, কিন্তু এর পরও কেন ঐকমত্যে পৌঁছাতে পারলো না? হ্যাঁ, ঐকমত্য কমিশন ঐকমত্য প্রতিষ্ঠার জন্য গঠিত হয়েছে, প্রধান উপদেষ্টা সেটা করেছেন, উনি নিজে এটার প্রধান। তবে এই কাজে মানে মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন ডক্টর আলী রিয়াজ সহসভাপতি, উনি ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছেন। আমি যেটা বলছিলাম যে সরকার মানে এই যে বিভাজন, সংস্কার প্রশ্নে বিভাজন এবং সময় ক্ষেপণ, এই অভিযোগও আছে যে দীর্ঘ আলোচনা। আপনি জানেন যে 2 দফায় 2 মাস কিন্তু বাড়ানো হয়েছে, তারপরে আবার 15 দিন অক্টোবর পর্যন্ত, 15 দিন বাড়ানো, 2.5 মাস বাড়ানো হলো।
এমনি সংস্কার আলোচনা দীর্ঘদিন চলেছে, 6 মাস, তারপরে এই সময়টা এক্সটেন্ডেড। কিন্তু এর অর্জন কি, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। অর্জন এখন গণভোট কীভাবে হবে এটা নিয়েও প্রশ্ন। বাস্তবায়ন পদ্ধতি ঠিক হচ্ছে না এবং এই ব্যাপারে ঐকমত্যে পৌঁছানো খুবই কঠিন। সেই জন্য অনেকে মনে করেন যে এর আসলে প্রয়োজন ছিল না। এই কথাটা কিন্তু মৃদু স্বরে বলা হচ্ছিল অনেকে। যেমন আমি মানে সরকারের 3 মাস পর থেকে এই কথাটা আমি ব্যক্তিগতভাবে লিখেছি, বলেছি, যেখানে সম্ভব হয়েছে ফেসবুকেও লিখেছি যে মানে সরকারের উচিত ছিল একটা শর্ট লিস্ট করা সংস্কারের, যে সংস্কারগুলো করতেই হবে, যে সংস্কারগুলো না হলে নির্বাচনটাও করা যাবে না ঠিকভাবে। যেমন এই যে আরপিও সংশোধনের কথা বলা হচ্ছে, নির্বাচন কমিশন সংস্কারের কথা আছে এবং সংস্কার কমিশনেরও কিছু সুপারিশ আছে। তো নির্বাচন ব্যবস্থা ঠিকঠাক করা গেলে এবং নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের ধারাটা যদি আমরা বজায় রাখতে পারি, এর ভিতর দিয়ে কিন্তু গণতন্ত্র পরিশুদ্ধ হয়। এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা। আমরা তো জানি যে এই যে আজকে আদালতে উঠছে যেটা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বলা হচ্ছে চূড়ান্ত নিষ্পত্তির জন্য, এবং এটা বলা হচ্ছে আজকে আপনার গত বছরের 17ই ডিসেম্বর আপনার এই সংক্রান্ত আপিল শুনানি হয়। ওই বছর হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর কয়েকটি আপনার ইয়াকে অবৈধ বলে রায় দিয়েছিল। এরপর এর সাথে যারা সংশ্লিষ্ট বিএনপি, জামাত সহ 6টি বিভিন্ন তারা আপিল করেছিল। এটা নিয়ে আজকে আপিল বিভাগের সর্বোচ্চ আদালতে অ্যাপেক্স কোর্টে হবে এবং 6 নম্বর কার্যতালিকায় রয়েছে। তো অনেকে মনে করছেন যে আবারও ফিরে আসছে তত্ত্বাবধায়ক সরকার, এবং যে জুলাই সনদ হয়েছে সেখানেও কিন্তু বলা আছে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের বয়স বলা হয়েছে 75 বছর এবং সেখানে কয়েক বিশিষ্ট সংসদ হবে, এই কিছু বলা আছে। এই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসা কিভাবে দেখছে? হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে এটা কিন্তু মোটামুটি ভাবে সবাই মানে ধরে নিয়েছে এবং এটাই স্বাভাবিক। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেভাবে বাতিল করা হয়েছিল রাজনৈতিক উদ্যোগে এবং আদালতের সহায়তায়, আমরা তো পুরো ইতিহাসটা জানি আমাদের চোখের সামনে। এবং এই ব্যবস্থা, যেটা আমি বলছিলাম যে এই ব্যবস্থা বাতিলের ভেতর দিয়ে কিন্তু নির্বাচন ব্যবস্থাটাই ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। আমরা তো জানি যে 3টা ভোট হয়েছে এই সাম্প্রতিক অতীতে, যেগুলো আদতে কোনো ভোটই না, ভুয়া নির্বাচন বলা হচ্ছে। 3 প্যাটার্নের নির্বাচন, কিন্তু 3টাই ভুয়া নির্বাচন। এবং এর ভেতর দিয়ে একটা নজিরবিহীন স্বৈরতন্ত্র দেশে কায়েম হয়েছিল, যেটা গণ অভ্যুত্থানে উৎখাত হয়েছে এবং বিপুল রক্তক্ষয়ের ভেতর দিয়ে। তো এই অভিজ্ঞতার তো প্রয়োজনই ছিল না যদি আমরা নির্বাচন ব্যবস্থাটা বহাল রাখতে পারতাম এবং এটাকে ধীরে ধীরে আরও পরিশুদ্ধ করতে পারতাম। এটাই কিন্তু প্রধান করণীয়। তো সেটাই আমি বলছিলাম যে মানে এই কাজটা যদি সরকার করত, এই সরকার, যে নির্বাচন ব্যবস্থাটাকে পরিশুদ্ধ করে যাওয়া, যাতে ভবিষ্যতে এমনকি তত্ত্বাবধায়ক সরকারও না লাগে, এটাই কিন্তু ছিল লক্ষ্য। যখন তত্ত্বাবধায়ক সরকার মানে বিধানটা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, তখন এই আলোচনাটা রাজনৈতিক অঙ্গনে ছিল। আমরা তখন ইয়াং, আমরা তো দেখেছি এরশাদ বিরোধী মুভমেন্ট, এবং তারপরে বলা হতো যে কয়েকটা তত্ত্বাবধায়ক সরকার এলে এবং নির্বাচন ব্যবস্থা যদি ঠিকঠাক হয়, তাহলে পরে দলীয় সরকারের আন্ডারেও নির্বাচন হতে পারে, সুষ্ঠু নির্বাচন। পৃথিবীর অধিকাংশ দেশে সেটাই হয়, কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তো একটা ইউনিক ব্যবস্থা। এটা বাংলাদেশে আছে, পাকিস্তানে আছে, এছাড়া কিন্তু কোথাও নাই। এবং বলা হয় যে এটা আমাদের ব্রেন চাইল্ড, আমরা এটা তৈরি করেছি। তো তৈরি করেছি তো একটা সংকটের কারণে, কারণ নির্বাচন হচ্ছিল না ঠিকভাবে, এবং স্বাধীনতার পর কোনো নির্বাচন কিন্তু ঠিকভাবে হয়নি দলীয় সরকারের আমলে। এমনকি স্বাধীনতা উত্তর প্রথম যে নির্বাচন, সেটাও প্রশ্নবিদ্ধ, 73-এর নির্বাচন। তখন মানে ছাত্র সংসদ নির্বাচনে ভোট ডাকাতি হয়েছিল, ব্যালট বাক্স ছিনতাই হয়েছিল। ফলে আমাদের রাজনৈতিক ইতিহাস তো নির্বাচন মানে ঠিকমতো না হওয়ার কারণে কলঙ্কিত। সেই জন্য আমার মনে হয় যে নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ যেসব সংস্কার একেবারে অপরিহার্য, আপনি পুলিশ সংস্কারের কথা বলছিলেন, তো এইগুলো করার ভেতর দিয়ে আমরা কিন্তু আরও আগে, অর্থাৎ এখন এই যে এতদিন পরে নির্বাচনের দিকে যাচ্ছি, আমরা আরও আগে নির্বাচনের দিকে চলে যেতে পারতাম। এবং সেটা হলে আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে আমরা অর্থনীতিতে যে বিশৃঙ্খলা চলছে, এক ধরনের স্থবিরতা চলছে বেসরকারি খাতে,
মানে ঋণ বিতরণ বেসরকারি খাতে বাড়ছে না, তারপরে নির্বাচন না হওয়ার কারণে কিন্তু বিনিয়োগ হচ্ছে না, এবং আইএমএফ যে আমাদের ঋণ দিচ্ছে কিস্তি, তারাও কিন্তু নতুন করে বলছে যে কিস্তি পাওয়ার কথা এটা তারা দিলে নির্বাচিত সরকারের আমলে, এটা গভর্নর সাহেব নিজে বলেছেন যে তারা চাচ্ছে নির্বাচিত সরকারের আমলে। তো এইসব থেকে তো বোঝা যাচ্ছে যে পরিস্থিতি কতটা জটিল, এবং বেকারত্ব বেড়েছে, দারিদ্র পরিস্থিতির অবনতি হয়েছে, তারপর মূল্যস্ফীতি পরিস্থিতি কিন্তু যতটা ভালো হওয়ার কথা বলা হচ্ছিল, গভর্নর সাহেব বলছিলেন, সেই রকম ভাবে হচ্ছে না। ওকে হাসান ভাই, আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে গেছি, বেশি সময় নেই, আপনি 50 সেকেন্ডে বলে দেবেন যে কেমন নির্বাচন চান। হ্যাঁ, নির্বাচন তো এক নম্বর হচ্ছে যে অংশগ্রহণমূলক হতে হবে। অবশ্যই অংশগ্রহণমূলক মানে আবার এতে ভুল বোঝার অবকাশ আছে যে আওয়ামী লীগের অংশগ্রহণ চাই কিনা। আওয়ামী লীগ তো তার কার্যক্রম নিষিদ্ধ আছে এবং আদালতে তার বিষয়টি নিষ্পত্তির অপেক্ষায় আছে। মাঠে থাকা রাজনৈতিক সব দল অংশ নেবে এবং জুলাই সনদে স্বাক্ষর করা না করা এটাকে প্রভাবিত করবে না। অবশ্যই স্বাক্ষর না করে অনেকে নির্বাচনে অংশ নিতে পারে। এনসিপি অবশ্য নির্বাচনে অংশ নেবে, এটা আমরা চাই, কারণ গণ অভ্যুত্থানের দল তারা, তাদের দল ছোট হতে পারে কিন্তু তাদের রাজনীতিতে একটা ভূমিকা আছে। নির্বাচন ঘিরে জোট গঠন ইত্যাদির প্রশ্ন আসছে, মনোনয়নের প্রশ্ন আসছে, এই কাজগুলো ভালোভাবে হবে আমরা আশা করি। প্রধান রাজনৈতিক দল বিএনপির নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরবেন এই প্রত্যাশা আছে। উনি দ্রুত ফিরলে পরিস্থিতির উন্নতিতে উনি ভূমিকা রাখবেন এটা আশা করি। আর নির্বাচন কমিশন আরও সক্রিয় হয়ে উঠুক, সেনাবাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের সমন্বয়টা ভালোভাবে হোক, এটা খুবই প্রয়োজন। সরকারের সঙ্গেও সেনাবাহিনীর যদি দূরত্ব থাকে সেটা যেন কমে আসে। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে ফ্রন্ট পেজে, আমাদের সাথে থাকুন। শুভ সকাল।